নমস্কার, আমি দেবাশিস, সহকারী শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতার চতুর্দশ অধ্যায়ের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি তোমাদের বলতে চাই, করোনাকালীন সময়ে আমাদের পড়ালেখার অনেকটা বিঘ্ন ঘটেছে, তাই আমরা যথারীতি অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি এবং যে যেখান থেকেই আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের আমি এই অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি বলতে পারো কোনো রাষ্ট্র বা দেশকে পরিচালনা করার জন্য কি দরকার? হ্যাঁ, তোমরা বলতে পেরেছ, সংবিধান। তাহলে আজকে আমার পাঠের বিষয় সংবিধানের বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখব সংবিধান এর পটভূমি, কিভাবে সংবিধান তৈরি হলো। সংবিধান একটি রাষ্ট্রের দলিল। এই দলিল লিখিত অথবা অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। 1947 সালের ভারত এবং পাকিস্তান দেশ বিভাগের পর থেকে ভারত মাত্র 2 বছরে সেদেশের সংবিধান রচনা করেন, কিন্তু পাকিস্তানের পক্ষে 9 বছরও সংবিধান রচনা ও কার্যকর করা সম্ভব হয়নি। একটি বিষয়, বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে, বঙ্গবন্ধু সরকারের সদিচ্ছা, স্বাধীনতার আত্মত্যাগ এবং জনগণের প্রতি ভাব ভালোবাসা থাকার কারণে মাত্র 9 মাসের মধ্যে বাংলাদেশ একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রণয়নের উদ্দেশ্যে 1972 সালে 23 এপ্রিল একটি গণপরিষদ জারি করে। 1972 সালে 23 মার্চ একটি গণপরিষদ জারি করে। এই আদেশটি 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর করা হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তান থেকে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ সদস্যদের নিয়ে একটি গণপরিষদ গঠন করে, আর এই গণপরিষদের প্রধান কাজ ছিল সংবিধান তৈরি করা। এই আদেশ জারির মধ্য দিয়ে সংবিধান পুনরায় আনুষ্ঠানিক কাজ শুরু হয়। গণপরিষদের প্রথম অধিবেশনে 1972 সালে 10 এপ্রিল, তাহলে 1972 সালে 10 এপ্রিল 1972 সালে 10 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত শাহ মোহাম্মদ উল্লাহ এবং ডক্টর কামালকে এই কমিটির আহ্বায়ক হিসাবে নেওয়া হয়। এই কমিটির সদস্য সংখ্যা ছিল 34। কমিটি 1972 সালের 11 অক্টোবর মধ্যে একটি খসড়া সংবিধান প্রণয়ন করে এবং 1972 সালের 16 ডিসেম্বরের প্রথম বিজয় দিবসে এই সংবিধানটি কার্যকর করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখব আমরা
এই যে 1972 সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, এই সংবিধানের বৈশিষ্ট্য। আমাদের এই 1972 সালে যে সংবিধান তৈরি করা হয়, এই সংবিধানের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে বা অনেকগুলো ভাগে ভাগ করা আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে 1972 সালের সংবিধানের একটি লিখিত দলিল। এই সংবিধান বাংলা এবং ইংরেজি ভাষায়, উভয় ভাষায় রচিত হয়েছে, তবে বাংলাকে এর প্রধান ভাষা হিসাবে ধরানো হয়েছে। এই সংবিধানে একটি প্রস্তাবনা, এই সংবিধানে একটি প্রস্তাবনা ছিল। এই সংবিধানে একটি প্রস্তাবনা প্রস্তাবনা 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 4টি তফসিল ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখো, এই সংবিধানে একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 4টি তফসিল। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের সংবিধান কত বড়। এখন আমি এই যে 11টি ভাগের কথা বলা হলো, এই 11টি ভাগে কোন কি বিষয় নিয়ে আলোচনা করেছে তা আমরা দেখব। তাহলে এই 1972 সালের সংবিধানের প্রথম ভাগে যে 11টি ভাগ ছিল, সেই 11টি ভাগের প্রথম ভাগে ছিল প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ। প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য। দ্বিতীয় ভাগে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে তৃতীয় ভাগে ছিল মৌলিক অধিকার। তৃতীয় ভাগে ছিল মৌলিক অধিকার সমূহ। চতুর্থ ভাগে ছিল নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। পঞ্চম ভাগে ছিল বিচার বিভাগ। তাহলে পঞ্চম ভাগে ছিল আমাদের জাতীয় সংসদ।
ষষ্ঠ ভাগে ছিল বিচার বিভাগ। বিচার বিভাগ। সপ্তম ভাগে ছিল, তাহলে ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে হলো নির্বাচন। নির্বাচন। অষ্টম ভাগে, অষ্টম ভাগে ছিল মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ। অষ্টম ভাগে অষ্টম ভাগে ছিল আমাদের আটম ভাগে মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ। নবম ভাগে ছিল কর্ম কমিশন। কর্ম কমিশন। দশম ভাগে ছিল আমাদের সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন। এবং 11তম ভাগে ছিল বিবিধ বিষয় আলোচনা। বিবিধ আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি তোমাদের সংবিধানে যে 11টি ভাগের কথা বলেছি, তাহলে প্রথমটি ছিল প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ, দ্বিতীয় ভাগে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে ছিল মৌলিক অধিকারসমূহ, চতুর্থ ভাগে ছিল নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে ছিল জাতীয় সংবিধান, ষষ্ঠ ভাগে ছিল বিচার বিভাগ, সপ্তম ভাগে ছিল নির্বাচন, অষ্টম ভাগে ছিল মহা হিসাব নিরীক্ষণ নিয়ন্ত্রণ, 9 ছিল কর্ম কমিশন, 10 ছিল সংবিধান সংশোধন এবং 11তম ভাগে বিবিধ বিষয়ে আলোচনা। তাহলে এই যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমাদের আবার, এখন এই বৈশিষ্ট্যগুলো আমরা ধারাবাহিকভাবে এবং এই যে বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে যে আমাদের মৌলিক বিষয়গুলো ছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে রয়েছে আমাদের সর্বোচ্চ আইন। এই সংবিধানে ছিল সর্বোচ্চ আইন। তাহলে সংবিধানের বৈশিষ্ট্য প্রথমটা হলো সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বতম বৈশিষ্ট্য হলো এই সংবিধানের সর্বোচ্চ আইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। তাই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো আইন প্রণয়ন করা যাবে না। সংবিধানে ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। এরপর দেখব আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 2 রয়েছে রাষ্ট্র পরিচালনার
মূল নীতি। রাষ্ট্র পরিচালনার মূল নীতি। সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে 4টি বিষয়কে বা 4টি আদর্শকে গ্রহণ করা হয়েছে। তা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এখন এই রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আছে আমার ক গণতন্ত্র। তাহলে গণতন্ত্র হলো জনগণের একটি অধিকার। পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসাবে এই অঞ্চলের জনগণ 1947 সাল থেকে কোনো গণতান্ত্রিক অধিকার পায়নি। তাই বঙ্গবন্ধু সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের যে গণতন্ত্র অধিকার বা গণতন্ত্র সেটা এই বঙ্গবন্ধু সরকারই তাদের জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রদান করেন। এরপর দেখব আমরা সমাজতন্ত্র। সমাজতন্ত্র বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেন এবং তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তির কথাও চিন্তা করেন। স্বাধীনতার পর থেকে মানুষের স্বপ্ন ছিল সামাজিক, রাজনৈতিক দিক থেকে এদেশের জনগণকে স্বাবলম্বী করা। তাই এই সংবিধানে সমাজতন্ত্র বা সামাজিকভাবে যে মানুষ বেঁচে থাকতে পারেন সেই বিষয়ে এই গণতন্ত্র এবং সমাজতন্ত্র সংবিধানে গৃহীত হয়েছে। এরপর দেখবো আমরা ধর্ম নিরপেক্ষতা। ঘতে ধর্ম নিরপেক্ষতা। 1972 সালের সংবিধানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ধর্মনিরপেক্ষতা। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল সাম্প্রদায়িকতার পরিহার। কোনো ধর্মকে পৃষ্ঠপোষক প্রদান করা যাবে না বা কোনো ধর্মে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা প্রদান করবে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার প্রদান করা ছিল 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। এরপর দেখব এই সংবিধানে যে 4টি নীতির কথা বলা হয়েছে তার মধ্যে আরেকটি রয়েছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ জাতীয়তাবাদ পাকিস্তান আমলের ধর্মভিত্তিক জাতীয়তাবাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাতিল হয়ে যায়। এর বিপরীতে ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এরপর আমরা সংবিধানের তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা দেখব। তৃতীয় বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার। তাহলে এই সংবিধানের তৃতীয় বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার। 3 নম্বর হলো মৌলিক অধিকার। তাহলে 1972 সালের যে সংবিধান প্রণয়ন করা হয়েছে এর মধ্যে জনগণের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অধিকার নিশ্চিত থাকা জরুরি। যে কোনো ব্যক্তি স্বাধীনতা কেউ কাউকে হস্তক্ষেপ করতে পারবে না। তাই সংবিধানে মৌলিক অধিকার সমূহ অলঙ্ঘনীয় ও পবিত্র বলে ঘোষণা করা হয়। এরপর দেখব আমরা এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার।
এককেন্দ্রিক সরকার। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলাদেশে কোনো প্রদেশ বা অঙ্গরাজ্য না থাকার কারণে কেন্দ্রীয় সরকার অধীনে প্রশাসন পরিচালিত হয়ে থাকে। এরপর দেখব আমরা এই সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ শাসিত সরকার। 1972 সালের সংবিধানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সংবিধানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে সংসদের নিকট দায়ী থাকার কথা বলা হয়ে থাকে। রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান, তবে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। এরপর রয়েছে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। আইন পরিষদ 1972 সালের সংবিধানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদের ব্যবস্থা করা হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য ও সংরক্ষিত আসনে 15 জন সদস্য নিয়ে এই আইন পরিষদ গঠন করা হয়। তাহলে সরাসরি নির্বাচন হবে 300 জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত 15 জন সদস্য নিয়ে এই আইন পরিষদ গঠন করা হয়। এরপর দেখব এই সংবিধান একটি দুষ্পরিবর্তন। 7 নম্বর আছে দুষ্পরিবর্তনীয়। 1972 সালের যে সংবিধান, এটা ছিল দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান সংশোধন ক্ষেত্রে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার 2/3 সদস্যের ভোট প্রয়োজন হবে। সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে যদি বিলে স্বাক্ষর না করেন তাহলে বুঝতে হবে বিলটি পাস হয়েছে বা রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেছে। এরপর দেখব স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগ। 1972 সালের সংবিধানে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। এই সংবিধানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের মাধ্যমে এই স্বাধীনতা নিশ্চিত করেছে। সংবিধানের বিধান অনুযায়ী প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করবেন। এরপর দেখব আমরা সর্বশেষ যে সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে তা হলো সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। 9 নম্বরে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। তাহলে 1972 সালে সংবিধানের সর্বশেষ যে বৈশিষ্ট্য রয়েছে তা হলো সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সংবিধানের মূলনীতির সঙ্গে মিল রেখে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হয়। ধর্মের নামে কেউ যেন বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সংবিধানে নির্দেশ প্রদান করে। সর্বশেষে আমরা বলতে পারি বঙ্গবন্ধু সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাফল্য
স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করেন এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উন্নত মানের একটি সংবিধান প্রণয়ন করেন। সদ্য স্বাধীন দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সংবিধানের মাধ্যমে। নবীন রাষ্ট্রের পথ চলার ক্ষেত্রে মূল নীতির আলোকবর্তিকা পালন করছে এই সংবিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি পুনরায় তোমাদেরকে কিছু বলবো। তাহলে সংবিধানে একটি প্রস্তাবনা ছিল, 11টি ভাগ ছিল, 153টি অনুচ্ছেদ ছিল, 4টি তফসিল ছিল। তাহলে প্রথম ভাগে ছিল রাষ্ট্র পরিচালনা প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে ছিল নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে ছিল জাতীয় সংসদ, ষষ্ঠ ভাগে ছিল বিচার বিভাগ, সপ্তম ভাগে ছিল নির্বাচন, অষ্টম ভাগে ছিল মহা হিসাব ও নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ, নবম ভাগে ছিল কর্ম কমিশন, দশম ভাগে ছিল সংবিধান সংশোধন এবং 11তম ভাগে ছিল তোমাদের বিবিধ বিষয়ে আলোচনা। তাহলে এই সংবিধানের বৈশিষ্ট্যসমূহ ছিল গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মৌলিক অধিকার, একক বিশিষ্ট আইন পরিষদ, এরপর মন্ত্রিপরিষদ সরকার, দুষ্পরিবর্তন সরকার, স্বাধীন বিচার বিভাগ এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা উপভোগ করছো এবং তোমরা সামনে হয়তো কোনো ক্লাস নিয়ে আমি আবার উপস্থিত হব। এবং আজকে আমি তোমাদেরকে একটি কথাই বলবো, তোমরা যত পড়িবে ততই শিখিবে। এই বলে আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো।